হ্যালো বন্ধুরা, আবারও চলে এসলাম এক নতুন সিরিজ নিয়ে, যার নাম স্টার্টিং অ্যাজ দ্য গড অফ ওয়েলথ টেমিং বিলিয়ন্স অফ ডিভাইন পেটস। গল্পের শুরুতে এই পৃথিবীর পরিচয় জানা যায়। 2077 সাল। একটা ভার্চুয়াল গেম অ্যাপোকালিপস হঠাৎ করেই বাস্তবে নেমে আসে, আর তারপর পৃথিবী একেবারে ওলটপালট। আইন কানুন ভেঙে পড়ে, শহরগুলো ধ্বংস হতে শুরু করে, মানুষ বাঁচার জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে, যেন পুরো পৃথিবীটাই নরকে পরিণত হয়েছে। কিন্তু সেই ভয়ঙ্কর দুনিয়াতেও মানুষ একে একে জাগিয়ে তুলতে শুরু করে অতি প্রাকৃত ক্ষমতা। এই বিশৃঙ্খলার মাঝেও জিয়াং শহরের সবচেয়ে ধনী প্লেবয় ইয়েশিয়াও শুধু একজন মানুষকেই আগলে রেখেছিল, কিন ইয়ানরান। সেই ইয়ানরানকে এতটাই ভালোবাসত যে নিজের সব কিছু উজাড় করে দিয়েছিল তার জন্য। আজ তাদের বিয়ের দিন। চারদিকে সাজসজ্জা, আলো, অতিথিদের ভিড়। ইয়েশিয়াও আবেগভরা চোখে ইয়ানরানের দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না ইয়ানরান, তোমাকে আরও শক্তিশালী বানানোর জন্য আমি 10 জন বিশেষজ্ঞ নিয়োগ করেছি। তুমি যেন সব সময় সেরাটা পাও, সেটা আমি নিশ্চিত করব। ইয়েশিয়াও কখনো টাকার হিসাব রাখেনি। নিজের সব সম্পদ শেষ করে ফেললেও সে শুধু ইয়ানরানের জন্য একটা ডিভাইন আর্টিফ্যাক্ট কিনে দিয়েছিল। যে সুযোগ, যে অস্ত্র, যে সরঞ্জামই পেত, সব আগে ইয়ানরানের হাতে তুলে দিত। তার অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের ফলেই অবশেষে কিন ইয়ানরান ড্র্যাগন কান্ট্রির এক ঈশ্বর স্তরের যোদ্ধা হয়ে ওঠে। চারপাশের অতিথিরা তাদের দেখে হিংসা করছিল। আহা, সত্যি আকাশে তৈরি জুটি। ইয়েশিয়াওয়ের মতো ধনী আর নিবেদিত মানুষ যদি কাউকে পাওয়া যেত। তুমি স্বপ্ন দেখতেই থাকো। সবাই হাসাহাসি করছিল। ঠিক তখন ইয়েশিয়াও হাঁটু গেড়ে বসে ইয়ানরানকে জড়িয়ে ধরে বলল, ইয়ানরান, তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়ানরানের মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি চাই। কিন্তু পরের মুহূর্তেই সেই হাসিটা বদলে গেল, একটা ঠান্ডা, ভয়ঙ্কর, শয়তানি হাসিতে। হঠাৎই সে নিজের হাত সোজা ইয়েশিয়াওয়ের বুকের ভেতর ঢুকিয়ে দিল। ইয়েশিয়াও ব্যথায় চিৎকার করে উঠল। ইয়ানরান ধীরে ধীরে হাত বের করল, আর তার হাতে ধুকপুক করছিল ইয়েশিয়াওয়ের হৃৎপিণ্ড। ঠিক তখনই ইয়ানরানের পাশে এসে দাঁড়ালো আরেকজন ছেলে, ঝৌহং। তাকে দেখেই বোঝা যাচ্ছিল ইয়ানরান আসলে তাকেই ভালোবাসে, আর সেই কারণেই ইয়েশিয়াওয়ের সঙ্গে এতদিন অভিনয় করেছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গিয়ে ইয়েশিয়াও কষ্টে বলল, কেন কেন তুমি আমার সঙ্গে এটা করলে? ইয়ানরান ঠান্ডা গলায় বলল, ইয়েশিয়াও, তুমি কি মনে করো টাকা দিয়ে আমার অনুভূতি কিনে নিতে পারবে? সে হেসে আবার বলল, তুমি আমাকে উপহার দিয়েছ ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমি তোমার ভালোবাসা মেনে নিয়েছি। আমি এত সস্তা নই। তার চোখে অহংকার। আজ আমি যা হয়েছি সব আমার নিজের পরিশ্রমে, আর আমার কষ্ট একমাত্র যে বুঝেছে সে হলো ঝৌহং। এই বলে সে ঝৌহংকে জড়িয়ে ধরল। তারপর ইয়েশিয়াওয়ের হৃৎপিণ্ডটা তুলে ধরে বলল, এখন আমি তোমার হৃদয় তাকে দিয়ে দিচ্ছি। এতে প্রতিদিন তোমার হৃৎস্পন্দন শুনতে পারবো। কত রোমান্টিক, তাই না? ইয়েশিয়াও রাগে চিৎকার করে উঠল, তোরা দুজন। ঝৌহং এগিয়ে এসে তাকে লাথি মেরে বলল, এখনো মরিসনি কেন? ইয়ানরান হেসে উঠল, এখন তোমার সব কিছুই আমার। ধীরে ধীরে ইয়েশিয়াওয়ের চেতনা অন্ধকারে ডুবে যেতে লাগল। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, কেন? তোমার জন্য আমি সব ছেড়ে দিয়েছিলাম, সব কিছু। তার চোখে তখন শুধু ঘৃণা আর প্রতিশোধের আগুন। আমি এভাবে শেষ হব না, আমি রাজি নই। আমি প্রতিশোধ নেব, ওই দুটো নিকৃষ্ট মানুষকে তাদের কর্মফল ভোগ করাবই। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের মুহূর্তে ইয়েশিয়াও চোখ খুলে দেখল, সে আবার অতীতে ফিরে এসেছে। গেম অ্যাপোকালিপস পৃথিবীতে নামার 1 সপ্তাহ আগে। তার সামনে দাঁড়িয়ে আছে আগের সেই কিন ইয়ানরান। সে বিরক্ত গলায় বলছে, ইয়েশিয়াও, তুমি কি বোকা হয়ে গেছো? আমার কথা শুনছো না? সে একটা ব্যাংক কার্ড নাড়াতে নাড়াতে বলল, তুমি কি ভাবছো আমি তোমার সামান্য টাকার জন্য আছি? তোমার সম্মান রাখার জন্যই শুধু এই টাকা নেই, বুঝেছ? ইয়েশিয়াও কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথার ভেতর যেন বজ্রপাত হলো। এটা কি পুনর্জন্ম? সে ধীরে ধীরে সব মনে করতে শুরু করল। হ্যাঁ, এটা সেই সময়, অ্যাপোকালিপস শুরু হওয়ার 1 সপ্তাহ আগে। তার হাতে থাকা কার্ডটার দিকে তাকিয়ে সে ভাবল, এখানে আছে 2 লাখ ইউয়ান, ইয়ানরানের মাসিক ভাতা। ইয়ানরান তখনও নাটক চালিয়ে যাচ্ছে।
তুমি জানো না তোমার টাকা নেওয়ার জন্য আমাকে কত কথা শুনতে হয়। সবাই আমাকে গোল্ড ডিগার বলে। ইয়েশিয়াও এবার শুধু তাকিয়ে রইল তার দিকে। ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। ইয়ানরান ভ্রু কুঁচকে বলল, কি হলো, এখন অনুশোচনা হচ্ছে? ইয়েশিয়াও ঠান্ডা গলায় বলল, আমার ভালোর জন্য? তাহলে আমি নরকে যাই না কেন? ইয়ানরান পুরো শক খেয়ে গেল। কি? ইয়েশিয়াও এবার হাসল, কিন্তু সেই হাসিতে আর আগের ভালোবাসা ছিল না। তোমার জন্য কত কষ্ট হয়েছে, তাই না? ঠিক আছে, আজ থেকে আমি আর তোমাকে কিছুই দেব না। ইয়ানরান ভেবে নিল এটা হয়তো নতুন কোনো নাটক। সে বিরক্ত হয়ে বলল, আবার তোমার চালাকি শুরু হলো? ঠিক আছে, কার্ডটা আমি নিয়ে নিচ্ছি। ইয়েশিয়াও সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, চলে যাও এখান থেকে। ইয়ানরান এবার রেগে আগুন। ইয়েশিয়াও, আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস হলো কি করে? ঠিক তখন ইয়েশিয়াও হঠাৎ তার পায়ের দিকে তাকালো। তারপর বলল, ও হ্যাঁ, তোমার জুতোগুলোও তো আমিই কিনেছিলাম, যাওয়ার আগে খুলে রেখে যাও। ইয়েশিয়াও! ইয়ানরান রাগে কাঁপতে লাগলো। ভাবছো তোমার সামান্য টাকা তোমাকে মহান বানায়? ইয়েশিয়াও শান্ত গলায় বলল, আমি শুধু চাই তুমি আর কখনো আমার সামনে না আসো। ইয়ানরান জুতো খুলে ছুঁড়ে ফেলে চলে গেল, আর ইয়েশিয়াও নিচু হয়ে জুতোগুলোর দিকে তাকিয়ে হেসে বলল, এটাই তো আসল আশীর্বাদ। তারপর সে ফোন বের করল। মনে মনে ভাবল, অ্যাপোকালিপস শুরু হওয়ার আগেই আমাকে যত সম্ভব টাকা জোগাড় করতে হবে। ফোনের ওপাশ থেকে এক মেয়ের কণ্ঠ ভেসে এলো, আরে এ তো সেই কিংবদন্তি রোমান্টিক। হঠাৎ ফোন? ইয়েশিয়াও বলল, ইয়েলিন, তুমি তো সবসময় আমার শেয়ারগুলো চাইতে, তাই না? হ্যাঁ তো। 20 বিলিয়ন নিতে চাও? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ওপাশ থেকে চিৎকার, কি, তুমি সত্যিই তোমার শেয়ার বিক্রি করছো? 20 বিলিয়ন, এক পয়সাও কম নয়। 5 দিনের মধ্যে সব কাগজপত্র শেষ চাই। ইয়েলিন হাসতে হাসতে বলল, কোনো সমস্যা নেই, অবশেষে তুমি ইয়ে কর্পোরেশন আমাকে দিয়ে দিচ্ছ। ইয়েশিয়াও ফোন কেটে দিয়ে মুচকি হাসল। হাসো, যত খুশি হাসো। তার চোখে তখন ভয়ঙ্কর আত্মবিশ্বাস। এই জীবনে আমি একাই সিংহাসনে উঠব। 1 সপ্তাহ পরে হঠাৎ পৃথিবীর আকাশে বিশাল আলো জ্বলে উঠল। সিস্টেমের কণ্ঠ ভেসে এলো, গেমে স্বাগতম, বর্তমানে বেটা টেস্ট চলছে, 3 দিন পর পাবলিক ভার্সন চালু হবে। পরের মুহূর্তে ইয়েশিয়াও নিজেকে দেখতে পেল গেমের ভেতরে। চারপাশ দেখে সে ধীরে বলল, এই অনুভূতি, আবার ফিরে এলাম। সে নিজের নিকনেম দিল, নাইট শিয়াও। তারপর ক্লাস সিলেক্ট করার স্ক্রিন খুলল। ইয়েশিয়াও মুচকি হেসে বলল, গত জীবনে এক গড টিয়ার বিস্ট টেমার পুরো একটা গিল্ড ধ্বংস করে দিয়েছিল। তার চোখ জল করতে লাগলো। কিন্তু এবার আমার কাছে টাকার কোনো অভাব নেই। সে বাটনে ক্লিক করল, আমি বেছে নিচ্ছি বিস্ট টেমার। সঙ্গে সঙ্গে তার পুরো শরীর আলোয় ভরে গেল। কিন্তু সে জানত আসল ব্যাপার এখনো বাকি। তার সামনে ভেসে উঠল একটা বিশাল টপ আপ বাটন। ইয়েশিয়াও একটুও দেরি না করে চাপ দিল। সিস্টেম সঙ্গে সঙ্গে ঘোষণা করল, অভিনন্দন, 20 কোটি গোল্ড কয়েন আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে। পরের মুহূর্তে আকাশ থেকে সোনার কয়েন বৃষ্টির মতো ঝরতে লাগলো। ইয়েশিয়াও হেসে উঠল, অসাধারণ, 3 দিনের মধ্যে এই কয়েনের দাম 10 গুণ হয়ে যাবে। কিন্তু তখনই সিস্টেম আবার বলল, অভিনন্দন, আপনি প্রথম প্লেয়ার যিনি 1 বিলিয়নের বেশি রিচার্জ করেছেন। একটি হিডেন প্রফেশন আনলক হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে মার্জ হচ্ছে। অভিনন্দন, আপনি দ্বিতীয় প্রফেশন অর্জন করেছেন, গড অফ ওয়েলথ। হঠাৎ তার সামনে এক বৃদ্ধ লোকের অবয়ব ভেসে উঠল। বুড়ো মানুষটা দেখতে সাধারণ হলেও তার চারপাশে অসীম সম্পদের আভা। ইয়েশিয়াও হতভম্ব, কি, বেশি টাকা খরচ করায় একটা হিডেন ক্লাস খুলে গেল? ঠিক তখনই টাকার বৃষ্টির মাঝখান থেকে একটা ব্যাঙ লাফিয়ে এসে তার সামনে পড়ল। এই আমাকে আনলক করেছে একটা ছোকরা। ইয়েশিয়াও অবাক হয়ে বলল, এই ব্যাঙটা আবার কোথা থেকে এলো? ব্যাঙটা সঙ্গে সঙ্গে রেগে উঠল, ব্যাঙ বলছিস কাকে বেয়াদব? সে বুক ফুলিয়ে বলল, আমি এবিসু, সম্পদের গুরু। তারপর গম্ভীর গলায় ঘোষণা দিল, তুই হচ্ছিস আমার প্রশিক্ষণে থাকা 709তম গড অফ ওয়েলথ। শিয়াও একটু হতবাক হয়ে বলল, একটা ব্যাঙ হবে সম্পদের মেন্টার? তুই কি নিজেকে কোনো ফিন্যান্সিয়াল প্রোডাক্ট বিক্রেতা ভাবিস নাকি? ব্যাঙ 2 আঙুলে চুটকি বাজিয়ে গম্ভীর মুখে বলল, পিচ্চি, আমি তোকে দেখাবো আসল সম্পদ কাকে বলে। হঠাৎ শিয়াওয়ের সামনে সিস্টেম ভেসে উঠল।
সহজাত প্রতিভা সম্পদ বৃদ্ধি লেভেল 1। সম্পদের দেবতার সবচেয়ে সাধারণ ক্ষমতা হল সম্পদ তৈরি করা। আপনার কাছে থাকা স্বর্ণমুদ্রা প্রতিদিন 1% হারে বৃদ্ধি পাবে। সহজাত প্রতিভা কৃপণ লেভেল 1। সম্পদের দেবতা হিসেবে আপনি কোনো লোকসান সহ্য করবেন না, মারা গেলেও আপনার স্বর্ণমুদ্রা বা আইটেম হারাবে না। সহজাত প্রতিভা অসাধারণ ভাগ্য লেভেল 1। বলা হয় টাকাই ভাগ্য নিয়ে আসে। আপনার কাছে থাকবে প্রচুর সম্পদ এবং অসাধারণ ভাগ্য। সহজাত প্রতিভা অতুলনীয় আকর্ষণ লেভেল 1। উদারতা থাকলে কুৎসিত লোকও সুদর্শন লাগে। আপনার আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। চার্ম +50। সহজাত প্রতিভা সম্পদের দেবতার শক্তি লেভেল 1। একজন দেবতা হিসেবে আপনার ডিভাইন পাওয়ার আছে। প্রতি 10 লাখ স্বর্ণমুদ্রা খরচ করলে আপনি পাবেন একটি র্যান্ডম অ্যাট্রিবিউট পয়েন্ট, দৈনিক সর্বোচ্চ 100 পয়েন্ট। শিয়াও চোখ বড় বড় করে বলল, কি, এটা তো ভয়ঙ্কর ওভারপাওয়ার্ড। তারপর একটু ভেবে আবার বলল, কিন্তু এখানে তো কোনো আক্রমণাত্মক শক্তি নেই। ব্যাং না কুচো করে বলল, তুই আসল ব্যাপারটাই বুঝিসনি। সম্পদের দেবতার প্রতিভাগুলোর যে কোনো একটা দিয়েই পুরো দুনিয়া কাঁপানো যায়। শিয়াও হিসাব করতে শুরু করল। আমার কাছে এখন 2.2 বিলিয়ন স্বর্ণমুদ্রা আছে, মানে প্রতিদিন কোটি কোটি মুদ্রা ফ্রি পাব। ব্যাং বুক ফুলিয়ে বলল, আর সেই টাকায় প্রতিদিন 22টা ফ্রি অ্যাট্রিবিউট পয়েন্ট। এখন বুঝছে সেই ক্লাস কত ভয়ঙ্কর। শিয়াওয়ের চোখে হঠাৎ আগুন জ্বলে উঠল। গত জীবনে আমি সব টাকা কিউ ইয়ান রানের পেছনে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এই জীবনে আমি পুরো বিশ্বকে দেখাবো টাকার আসল ক্ষমতা কি। ব্যাং বিরক্ত হয়ে বলল, আগে আমাকে নামা, এতক্ষণ ধরে কোলে নিয়ে ঘুরছিস কেন? ঠিক তখনই সিস্টেম আবার চালু হলো। স্বাগতম 9527 নম্বর নিউবি ভিলেজে। শিয়াও সঙ্গে সঙ্গে বাটনে ক্লিক করল। এই গোল্ডেন ফিঙ্গার থাকতে আর অপেক্ষা কেন, সরাসরি নিউবি ভিলেজে যাই। এক ঝলক আলোয় সে টেলিপোর্ট হয়ে চলে এলো নতুন এলাকায়। 9527 নিউবি ভিলেজ, ফ্লাওয়ার প্লেন্স। চারপাশে তাকিয়ে শিয়াও বলল, মনে হচ্ছে সার্ভার এইমাত্র খুলেছে, এখানে খুব বেশি মানুষ নেই, দ্রুত লেভেল আপ করার জন্য পারফেক্ট। তারপর নিজের ক্লাসের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, অন্য ক্লাসের তুলনায় বিস্ট টেমার হিসেবে শুরু করা অনেক কঠিন। শুরুতে শক্তিশালী পশু পাওয়া যায় না, আমাকে প্ল্যান করে এগোতে হবে। সিস্টেম তার প্রোফাইল দেখালো। প্লেয়ার ইয়ে শিয়াও, ক্লাস সম্পদের দেবতা, ইউনিক বিস্ট টেমার, লেভেল 1, ইএক্সপি 0.00%, বেসিক স্ট্যাটস এইচপি 100, এমপি 100, ক্ষুধা 100, বেসিক অ্যাট্রিবিউটস শক্তি 10, স্ট্যামিনা 10, কনস্টিটিউশন 10, চপলতা 10, স্পেশাল অ্যাট্রিবিউটস ভাগ্য 50, চার্ম 50, প্রতিভা সম্পদ বৃদ্ধি, কৃপণ অসাধারণ ভাগ্য, অতুলনীয় আকর্ষণ, সম্পদের দেবতার শক্তি, ইকুইপমেন্ট নেই, স্কিল নেই, আইটেম নেই, স্বর্ণমুদ্রা অজানা। ব্যাংক স্ট্যাটাস দেখে মাথা চাপড়ালো। বিস্ট টেমার বেছে নেওয়াটা তোর জীবনের সবচেয়ে বড় বোকামি, তোর কাছে একটা অস্ত্রও নেই। শিয়াও আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, তুমি বুঝবে না, বিস্ট টেমারের ভবিষ্যৎ সবচেয়ে ভয়ঙ্কর। হঠাৎ দূর থেকে চিৎকার ভেসে এলো, মাংস, মানুষের মাংসের গন্ধ। শিয়াও ঘুরে তাকাতেই দেখল কয়েকটা গবলিন তাদের দিকে দৌড়ে আসছে। গবলিন ওয়ারিয়ার, লেভেল 5 এলিট। শিয়াওয়ের মুখ শুকিয়ে গেল। সর্বনাশ, শুরুতেই লেভেল 5 এলিট, আমার ভাগ্য এত খারাপ কেন? সে ব্যাঙের দিকে তাকালো। লড়ব নাকি পালাবো? ব্যাং 1 সেকেন্ডও দেরি করল না। তোর গায়ে কাপড় নেই, হাতে অস্ত্র নেই, সামনে এলিট মনস্টার, প্রশ্নই আসে না, দৌড়। এই বলে ব্যাং নিজেই আগে দৌড় দিল। গবলিনরা পিছন থেকে চিৎকার করতে লাগলো, খাবার, পালানো বন্ধ কর। শিয়াও প্রাণপণে দৌড়াতে দৌড়াতে চিৎকার করল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। অনেকক্ষণ পরে সে হাঁপাতে হাঁপাতে মূল শহরে ঢুকল। অবশেষে বেঁচে গেলাম, শুরুতেই প্রায় মরেই যাচ্ছিলাম। জীবনে এত অপমান কখনো সহ্য করিনি। শহরের কয়েকজন খেলোয়াড় তাকে দেখে ফিসফিস শুরু করল। একটা মেয়ে অবাক হয়ে বলল, হ্যাঁ, সত্যি কেউ বিস্ট টেমার ক্লাস নিয়েছে? পাশের ছেলে বলল, হ্যাঁ, কিন্তু তার পশুটা দেখেছে, একটা ব্যাং। ব্যাং সঙ্গে সঙ্গে খেপে উঠল, তুই ব্যাং? তোর পুরো বুষ্টিই ব্যাং। চারপাশে সবাই হো হো করে হাসতে লাগলো। এই বিস্ট টেমারটা বেশ মজার, ও ব্যাংকে পেট বানিয়েছে। ব্যাং রাগে ফুলে গিয়ে বলল, শহরে বিস্ট এগ বিক্রি হচ্ছে, গিয়ে একটা কিনে নে। শিয়াও ঠোঁট বাঁকিয়ে বলল, আমি সাধারণ পশু চাই না। ব্যাং চোখ কুচকে বলল, তাহলে কি চাস? শিয়াও ধীরে ধীরে হাসল, আমার সঙ্গে এসো, আমি একটা গোপন ডানজিয়ান চিনি, সেখানে ড্র্যাগনের আস্থানায় একটা গড লেভেল বিস্ট এগ আছে। কিছুক্ষণ পরে তারা এসে দাঁড়ালো বিশাল এক ভবনের সামনে, সুপ্রিম হল। ব্যাং প্রায় লাফিয়ে উঠল, তুই পুরো পাগল, লেভেল 1 হয়ে এখানে এসেছিস? এখানে ঢুকতে গেলেও লেভেল 100 লাগে। শিয়াও শান্তভাবে বলল, চুপচাপ দাঁড়াও, আমি জানি আমি কি করছি। তারা সামনে এগোতেই এক বৃদ্ধ পাহারাদার তাদের থামালো। তরুণ, এটা তোমার জায়গা নয়, আরও ট্রেনিং করে এসো। সুপ্রিম হলে ঢুকতে হলে সিটি লর্ডের সুপারিশপত্র লাগে।
শিয়াও তার স্ট্যাটাস দেখে প্রায় লাফিয়ে উঠল। গ্র্যান্ড আর্চমেজ, লেভেল 80। বাপরে, গার্ডই যদি লেভেল 80 হয়! আর্চমেজ ভ্রু কুচকে বলল, এখন যাও, সুপ্রিম হল তোমার মতো লোকের জন্য নয়। শিয়াও হঠাৎ রহস্যময় হাসি দিল। সম্মানিত আর্চমেজ, আমার কাছে সুপারিশপত্র নেই ঠিকই, কিন্তু শুনেছি আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন। আর্চমেজ থমকে গেল। কি হারিয়েছি? শিয়াও নিচের দিকে আঙুল দেখালো। ওই যে! আর্চমেজ নিচে তাকিয়ে হতবাক। স্বর্ণমুদ্রা? শিয়াও আবার বলল, আপনার পেছনেও আছে। আর্চমেজ ঘুরে দেখল সত্যিই আরও গোল্ড কয়েন পড়ে আছে। তার চোখ চকচক করতে লাগলো। ও আমার খোদা, খাঁটি স্বর্ণমুদ্রা! মাত্র কয়েক সেকেন্ড আগেও যে লোকটা তাদের বের করে দিতে চাইছিল, সে এখন পুরো বদলে গেছে। সম্মানিত অতিথি, দয়া করে ভেতরে আসুন। ব্যাং হতভম্ব হয়ে ফিসফিস করল, এই বুড়োটা টাকার গন্ধ পেলেই চরিত্র বদলায় নাকি? আর্চমেজ তাড়াহুড়ো করে দরজা খুলে দিল। দ্রুত সুপ্রিম হলের ওয়ার গড প্যাভিলিয়নের ভিআইপি রুমে চলুন। আপনাদের মতো সম্মানিত অতিথিকে বাইরে দাঁড় করিয়ে রাখা অপরাধ। শিয়াও ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে মনে মনে বলল, হে হে, এটাই তো শুরু। এখন পুরো পৃথিবী দেখাবে টাকার আসল শক্তি। এরপর শিয়াও একটা বিশাল রুমে চলে আসে। পিছনে থাকা আর্চমেট সম্মানের সাথে বলল, তরুণ যুবক, তুমি উপরে যেতে পারো। শিয়াও ভিতরে গিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে দুই বিশাল পাহারাদার। তাদের শরীর থেকে ভয়ঙ্কর চাপ বের হচ্ছে। সাদা নাইটের তথ্য ভেসে উঠল। সুপ্রিম হল অনার নাইট গোলাম, লেভেল 100, খরচ অজানা। কালো নাইটের তথ্যও দেখা গেল। সুপ্রিম হল অনার নাইট গোলাম, লেভেল 80। ব্যাঙের চোখ চকচক করে উঠল। সুপ্রিম হল আসলেই নামের মতো কাজ করে। লেভেল 100-এর ভাড়া করা গার্ড। এটা সাথে থাকলে পুরো ভিলেজ কপিয়ে দিতে পারবি পিচ্চি। শিয়াও মাথা নেড়ে বলল, এগুলো আমাকে আকর্ষণ করছে না। এগুলো আমার আসল লক্ষ্য না। ঠিক তখনই আরেকজন গার্ড সামনে এসে কড়া গলায় বলল, তোদের এখানে ঢুকতে কে দিয়েছে? সিস্টেম সঙ্গে সঙ্গে তার তথ্য দেখালো। বার্সার্ক ব্লাড ওয়ারিয়ার, ডিভাইন লেভেল। শিয়াও শান্তভাবে বলল, আমি এখানে ডিভাইন লেভেল গোলাম গার্ডিয়ান ভাড়া করতে এসেছি। ব্লাড ওয়ারিয়ার কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর হেসে উঠল। ডিভাইন লেভেলের গোলাম? এগুলো পাওয়া কতটা বিরল জানো? তোমার মতো একজনের জন্য লেভেল 80-র গার্ডই অনেক বেশি। ডিভাইন লেভেলের গোলাম ভাড়া করা তোমার সাধ্যের বাইরে। শিয়াও একদম শান্ত গলায় বলল, প্রতিদিনের খরচ 100 কোটি, 1 বিলিয়ন। কথাটা শুনে গার্ডের মাথা যেন হ্যাং হয়ে গেল। তার চোখ ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল ভিতরে লোডিং চলছে। কয়েক সেকেন্ড পরে সে কাশি দিয়ে বলল, আচ্ছা, প্রযুক্তিগতভাবে এটা অসম্ভব হলেও নিয়ম তো মানুষই বানায়। ব্যাং পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, দেখলি, টাকার সামনে ডিভাইন লেভেলও নরমান। গার্ড গম্ভীর মুখে বলল, কাকতালীয়ভাবে আমি একজন ডিভাইন লেভেল স্পেলকাস্টারকে চিনি যে সাহায্য করতে পারে। শিয়াওয়ের চোখ চকচক পড়ে উঠল। স্পেলকাস্টার? সে মনে মনে ভাবল, ডিভাইন লেভেলের স্পেলকাস্টাররা সব দিকে দক্ষ। আক্রমণ, সুরক্ষা, রক্ষণভাগ সব একাই সামলাতে পারে। শুরুতেই এদের পাওয়া বিশাল লাভ। গার্ড আবার বলল, ঠিক আছে, আমি তাদের ডাকতে পারি, কিন্তু আগে নিশ্চিত হতে চাই এই 100 কোটি টাকা তুমি কখন দেবে। শিয়াও হাসল, চলো এখনই চুক্তি সই করি, যখন প্রয়োজন হবে তখনই টাকা পেয়ে যাবে। গার্ড সঙ্গে সঙ্গে কাগজ বের করল। তাহলে সমস্যা নেই, চুক্তি সই হলেই আমি তাকে ডেকে পাঠাবো। শিয়াও মাথা নেড়ে বলল, চমৎকার, যত দ্রুত হয় ততই ভালো, আমার হাতে সময় কম। ঠিক তখনই রুমের ভিতর একটা ম্যাজিক সার্কেল জ্বলে উঠল। হঠাৎ ঝলক দিয়ে সেখানে একজন মেয়ে এসে হাজির হলো। সে চারপাশে তাকিয়ে বিরক্ত গলায় বলল, কোন পিচ্চি আমার সাথে চুক্তি করেছে? শিয়াও অবাক হয়ে গেল। অসম্ভব, এত দ্রুত চলে এলো। মেয়েটা শিয়াওয়ের দিকে তাকাতেই তার চোখ চকচক করে উঠল। ও, এত একজন সুদর্শন তরুণ যুবক। সে নিজের টুপি ঠিক করে হেসে বলল, আমি ডলোরেস, একজন ডিভাইন লেভেল স্পেলকাস্টার। চুক্তি অনুযায়ী আগামী 24 ঘন্টা আমি তোমার আদেশ মেনে চলব। সিস্টেম তার তথ্য স্ক্যান করার চেষ্টা করল। ডাকনাম ডলোরেস, লেভেল অজানা। শিয়াও অবাক হয়ে বলল, ওনার লেভেল এত বেশি যে আমি কোনো তথ্যই দেখতে পাচ্ছি না। ডলোরেস শিয়াওয়ের কাছে এসে তার গালে হাত দিয়ে বলল, বলুন, আপনার কি প্রয়োজন? আমি আপনার সব কাজ সামলে দেব। শিয়াও একটু লজ্জা পেয়ে মাথার পিছনে হাত দিল। আপনার সাথে দেখা করে ভালো লাগলো সিনিয়র। আসলে আমি আপনাকে একটা কঠিন কাজের জন্য ভাড়া করেছি। ডলোরেস হেসে বলল, কঠিন? এই নিউবি ভিলেজে আর কত কঠিন ডানজিয়ান থাকতে পারে? গবলিন কিং নাকি তার পুরো গোষ্ঠী? এক হাতের ইশারায় সবাইকে শেষ করে দিতে পারবো। শিয়াও বলল, সময় নষ্ট না করি সিনিয়র, সব আপনার উপর ছেড়ে দিলাম। ডলোরেস আঙ্গুল টোকা দিয়ে বলল, সহজ ব্যাপার, পথ দেখাও। কিছুক্ষণ পরে তারা সেই জায়গায় পৌঁছে গেল যেখানে আগে গবলিনরা শিয়াওকে তাড়া করেছিল। গবলিনরা আবার চিৎকার করতে শুরু করল, মানুষ, খাবার! ডলোরেস বিরক্ত মুখে হাত তুলল।
বিশাল এক ফায়ার বল আকাশে তৈরি হলো। মুহূর্তের মধ্যে সেটা নিচে নেমে বিস্ফোরিত হলো। বুম! পুরো এলাকা আগুনে ঢেকে গেল। একের পর এক ড্যামেজ সংখ্যা ভেসে উঠতে লাগল। -1354089, -1257672, -1489900। শিয়াও চোখ বড় বড় করে বলল, ওরে বাবা, এগুলো কি ড্যামেজ পয়েন্ট? কেউ কি শত্রুকে মারতে মারতে তাদের ফোন নাম্বার বের করে ফেলছে? ব্যাং মিনভাইল সব গবলিনের লাশের ওপর দাঁড়িয়ে হিরোগিরি দেখাচ্ছিল। ওদের ধ্বংস করে দাও, সব গবলিনদের শেষ করো, একটু আগে ওরা আমাকে প্রায় মেরেই ফেলেছিল। দূরে থাকা কিছু প্লেয়ার এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। ওই ছেলেটার সাথে কি একজন স্পেলকাস্টার আছে? এগুলো তো পাগলাটে ড্যামেজ। ওকে তো সাধারণ স্পেলকাস্টার মনে হচ্ছে না, লেভেলও দেখা যাচ্ছে না। হ্যাক বলে কিছু নেই, নিশ্চয়ই ও কোনো হাই লেভেল এনপিসি ভাড়া করেছে। ঠিক তখনই শিয়াওয়ের সামনে সিস্টেম ভেসে উঠল। টিং! অভিনন্দন, আপনি সফলভাবে লেভেল 10-এ পৌঁছেছেন। আপনি 10টি ফ্রি অ্যাট্রিবিউট পয়েন্ট পেয়েছেন। টিং! অভিনন্দন, আপনি 9527 নম্বর নিউবি ভিলেজের প্রথম খেলোয়াড় যিনি লেভেল 10-এ পৌঁছেছেন। আপনি অতিরিক্ত 10টি অ্যাট্রিবিউট পয়েন্ট পেয়েছেন। আপনি বিশ্বজুড়ে প্রথম খেলোয়াড় হিসেবে স্পিড অ্যাসেন্ডার খেতাব পেয়েছেন। ব্যাং শিয়াওয়ের স্ট্যাটাস দেখে প্রায় লাফিয়ে উঠল। পিচ্চি, তুমি এখনই লেভেল 10 হয়ে গেলে? অন্য খেলোয়াড়রা এখনও লেভেল 5ও পার করতে পারেনি। হঠাৎ পুরো গেম দুনিয়ায় বিশাল সিস্টেম স্ক্রিন ভেসে উঠল। টিং! বিশ্বজুড়ে ঘোষণা, খেলোয়াড় নাইট সরো সফলভাবে লেভেল 10-এ পৌঁছেছেন। লেভেল লিডার বোর্ড চালু করা হয়েছে। পুরো বিশ্বের খেলোয়াড়রা হতবাক হয়ে গেল। কি হচ্ছে এসব? এখনও পুরো একদিনও হয়নি, তার মধ্যে কেউ লেভেল 10 হয়ে গেল। এই নাইট সরো নিশ্চয়ই গেমের জিএম। আমাকে জলদি ওর পায়ে গিয়ে পড়তে হবে, এখনও কি দেরি হয়ে গেছে? শিয়াও সবার অবাক চেহারা দেখে ঠান্ডা গলায় বলল, তোমরা যতই সন্দেহ করো না কেন, এখনও জানো না কি হতে যাচ্ছে। খুব শীঘ্রই যখন এই গেমের কেয়ামত বাস্তবে রূপ নেবে, তখন তোমরা বুঝবে আমি প্রকৃত ঈশ্বর। তারপর সে নিজের স্ট্যাটাস দেখে হালকা হাসল। ব্যাস, এটুকুই যথেষ্ট। লেভেল আপ থেকে পাওয়া অ্যাট্রিবিউট পয়েন্ট আর ওয়েলদি পাওয়ার দিয়ে আজ 100 কোটি খরচ করে পাওয়া 100 পয়েন্ট, সব মিলিয়ে এখন আমাদের আসল গন্তব্যে যাওয়ার সময় হয়েছে। সামনে বিশাল দীর্ঘ রাস্তা দেখে ব্যাং বিরক্ত মুখে বলল, এটা তো অনেক দূরে। এটাই কি সেই গোপন অন্ধকূপচার কথা বলেছিলে? শিয়াও দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। ঠিক তাই, তার চোখে লাল আভা জ্বলে উঠল। ড্র্যাগন স্লেয়ার, আমি আসছি। এদিকে গেমের অন্য প্রান্তে এক লেভেল 3 প্লেয়ার কিছু মনস্টার মারতে মারতে হাঁপাচ্ছিল। সে বিরক্ত মুখে সিস্টেমের ঘোষণার দিকে তাকিয়ে বলল, আমি গেমে ঢোকার পর থেকে শুধু এলিট দানব শিকার করছি, তারপরও এখনও লেভেল 3-এ পড়ে আছি, আর কেউ নাকি এর মধ্যেই লেভেল 10 হয়ে গেছে। এই গেমে কি কোনো হ্যাক বা কারচুপি আছে নাকি? তার উপরে ভেসে উঠল নাম, স্টেলথ ওয়াকার, লেভেল 3, ইয়ে জিয়াও। এই নাম আগে কখনো শুনিনি, মনে হচ্ছে আরেকজন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হাজির হয়েছে। ব্যাপারটা বেশ উত্তেজনাপূর্ণ। এদিকে শিয়াও, ডলোরেস আর ব্যাংমশাই বিশাল পাহাড়ি অঞ্চলের সামনে এসে দাঁড়াল। সিস্টেম সঙ্গে সঙ্গে লোকেশন দেখাল, 9527 নম্বর নিউবি ভিলেজ, হুইসপারিং ভ্যালির গভীরে। স্থানাঙ্ক 1102-254। শিয়াও নিচু গলায় বলল, এই সেই জায়গা। তারপর সে ধীরে ধীরে একটা বিশাল পাথরের ওপর হাত রাখল। মুহূর্তের মধ্যে পাথরের ভিতর থেকে নীল আলো বের হতে শুরু করল। পুরো পাহাড় কাঁপতে লাগল। গড়ড়ড়ড়। মাটির নিচ থেকে ধীরে ধীরে বিশাল এক গোপন দরজা বের হয়ে এলো। ডলোরেসের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এত শক্তিশালী প্রভাব! এখানে সত্যিই ড্র্যাগন থাকে? ঠিক তখনই সিস্টেম ভয়ঙ্কর লাল সতর্কবার্তা দেখাল। টিং! আপনি একটি লুকোনো এলাকায় প্রবেশ করেছেন, ড্র্যাগনস লেয়ার। টিং! এই এলাকাটি অত্যন্ত বিপজ্জনক, অবিলম্বে এখান থেকে চলে যান। ব্যাংমশাই সঙ্গে সঙ্গে 2 কদম পিছিয়ে গেল। পিচি, এই অবিলম্বে চলে যান কথাটা আমার খুব পছন্দ হয়েছে, চলো ফিরে যাই। ডলোরেস গুহার ভিতরে তাকিয়ে গম্ভীর মুখে বলল, যদি সত্যিই এখানে ড্র্যাগন থাকে তাহলে একা সামলানোর ব্যাপারে আমি নিশ্চিত নই। ব্যাংমশাই হতবাক হয়ে বলল, এখানে সত্যিই একটা গোপন অন্ধকূপ আছে? পিচি, তুই এটা খুঁজে পেলি কিভাবে? শিয়াও শান্তভাবে বলল, আমি ড্র্যাগনের সাথে লড়াই করার মতো বোকা নই, আগে ভিতরে গিয়ে দেখে আসি। তারপর সে ধীরে ধীরে গল্প বলা শুরু করল।
কয়েক বছর আগে একজন লেভেল 100 বার্সার্কার ভুল করে এই লোকানো আস্তানা খুঁজে পেয়েছিল। সে আবিষ্কার করে যে এই অন্ধকূপের প্রবেশপথ আসলে নিউবি ভিলেজেই লুকানো, কিন্তু তখন কেউ তাকে বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল নিউবি ভিলেজে এত হাই লেভেলের ডানজিয়ন থাকা অসম্ভব, তাই সে একাই ভিতরে ঢুকেছিল। শিয়াও কিছুক্ষণ চুপ থেকে বলল, তারপর সে আর কখনো ফিরে আসেনি। ব্যাঙমশাই গিলে ফেলল, তাহলে তুই জানলি কিভাবে? শিয়াও ঠোঁট বাঁকিয়ে বলল, আমি অনেক চড়া দামে তার যুদ্ধের ভিডিও ফুটেজ কিনেছিলাম। ডলোরেস অবাক হয়ে তাকাল। শিয়াও আবার বলল, আর সেই ভিডিওতেই জানতে পারি এই অন্ধকূপের ভিতরে একটা বিরল ড্র্যাগনের ডিম আছে। কি? ব্যাং আর ডলোরেস একসাথে চিৎকার করে উঠল। ড্রাগনের ডিম? ব্যাং প্রায় কান্নার গলায় বলল, আমাকে বলিস না যে তুই সত্যি ওটা চুরি করার প্ল্যান করছিস। ডলোরেস মাথা ধরে বলল, ড্রাগনের ডিম চুরি করার ড্রাগন মারার চেয়েও কঠিন। পিচ্ছি, তুই কি আমাদের নিয়ে মজা করছিস? শিয়াও মিষ্টি হাসি দিয়ে বলল, তাও আপু, আপনি তো একজন গড টিয়ার জাদুকরী, এত বিনয়ী হওয়ার কি আছে? তারপর নাটকীয় ভঙ্গিতে হাত তুলে বলল, দেখুন, এটা তো সামান্য একটা ড্রাগন, তাও আপুর মতো মহান জাদুকরী কয়েক সেকেন্ডেই এটাকে ধুলোয় মিশিয়ে দিতে পারবে। ডলোরেস চোখ ছোট করে তাকাল, তুমি আমাকে তেল মারছ? ঠিক তখনই তারা গুহার গভীরে বিশাল এক প্রাণীকে দেখতে পেল। সোনার পাহাড়ের উপর বিশাল এক ড্রাগন আরামে ঘুমাচ্ছে। চারপাশে অজস্র ট্রেজার, জুয়েল আর স্বর্ণমুদ্রা ছড়িয়ে আছে। সিস্টেম সঙ্গে সঙ্গে তথ্য দেখাল, স্কিল হোলি জাজমেন্ট, রেডিয়েন্ট ড্র্যাগন, টিয়ার 5। ডলোরেসের মুখের রং 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। একটা টিয়ার 5 রেডিয়েন্ট ড্র্যাগন? সে সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা স্ক্রোল বের করল। ভালো হয়েছে আমি সাথে টেলিপোর্ট স্ক্রোল এনেছি। ব্যাঙমশাইও দ্রুত পিছিয়ে যেতে লাগল। তোর আগে ভিতরে যা, আমি গুহার বাইরে দাঁড়িয়ে দোয়া পড়ি। শিয়াও ডলোরেসের দিকে তাকিয়ে বলল, তাও আপু, আপনার কি মনে হয় আমরা এটা সামলাতে পারব? ডলোরেস গম্ভীর গলায় বলল, একটা টিয়ার 3 ড্রাগনই পুরো একটা গিল্ড ধ্বংস করে দিতে পারে, আর এটা রেডিয়েন্ট ড্র্যাগন, ড্রাগনদের মধ্যে সেরা শ্রেণীর এক দানব। আমাদের জেতার সম্ভাবনা 1%-এরও কম। শিয়াওয়ের চোখ চকচক করে উঠল। শুনে তো আরও মূল্যবান মনে হচ্ছে। এই ড্রাগনের ডিম আমাকে পেতেই হবে। ডলোরের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াল, অসম্ভব, আমি চললাম। শিয়াও প্রত বলল, তাও আপু, আমি আপনাকে দ্বিগুণ কমিশন দেব। ডলোরেস থামল ঠিকই, কিন্তু পিছনে তাকাল না। বেতন দ্বিগুণ করলেও লাভ নেই। এমন না যে আমি টাকা চাই না, কিন্তু আমরা ওর সাথে কোনোভাবেই জিততে পারব না। শিয়াও দাঁত চেপে চিৎকার করল, 3 গুণ কমিশন দেব। এই কথা শুনে ডলোরেসের পা হঠাৎ থেমে গেল। ব্যাঙমশাই অবাক হয়ে বলল, ওহ, টাকার পাওয়ার সক্রিয় হয়েছে। ডলোরেস ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, তার চোখে ভয় আর লোভের ভয়ঙ্কর মিশ্রণ। ধূর ছাই, যদি জীবনের ঝুঁকি নিতেই হয় তাহলে নেব। সে হঠাৎ নিজের ম্যাজিক শক্তি ছাড়তে শুরু করল। পুরো গুহা কাঁপতে লাগল। সময় নষ্ট করার সুযোগ নেই। কেউ একটা টিয়ার 5 রেডিয়েন্ট ড্র্যাগনের সামনে বেশিক্ষণ টিকতে পারবে না। তারপর সে শিয়াওয়ের দিকে চিৎকার করে বলল, 3 মিনিট, আমি তোমার জন্য মাত্র 3 মিনিট সময় ম্যানেজ করতে পারব। সঙ্গে সঙ্গে অজস্র ম্যাজিক সার্কেল শিয়াওয়ের চারপাশে জ্বলে উঠল। টিং, আপনি গড অফ লাইফের আশীর্বাদ পেয়েছেন। আপনার লাইফ দ্বিগুণ হয়েছে। টিং, আপনি গড অফ স্ট্রেংথের আশীর্বাদ পেয়েছেন। আপনার স্ট্রেংথ দ্বিগুণ হয়েছে। টিং, আপনি গড অফ এজিলিটির আশীর্বাদ পেয়েছেন। আপনার এজিলিটি দ্বিগুণ হয়েছে। ডোলোরেসের জাদুশক্তি শিয়াওয়ের পুরো শরীরে দৌড়াতে লাগল। তার শরীর থেকে নীল আলো বের হতে লাগল। শিয়াও নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ওয়াও মাস্টার, আপনি সত্যিই ভরসা করার মতো। তারপর উত্তেজিত গলায় বলল, সবগুলো বাফ এখন কাজ করছে। এই পৃথিবীতে টিকে থাকার জন্য কিছুটা পূর্বপ্রস্তুতিই হলো আসল চাবিকাঠি। তাও আপু ড্র্যাগনের সামনে গিয়ে দাঁড়ালো আর চিৎকার করে বলল, এই শক্তির মেয়াদ মাত্র 3 মিনিট, বাকিটা এখন তোমার ওপর নির্ভর করছে। ঠিক তখনই বিশাল রেডিয়েন্ট ড্র্যাগন ধীরে ধীরে চোখ খুলল। পুরো গুহা কেঁপে উঠল তার গর্জনে। গ্রররর। এদিকে শিয়াও তাও আপুর শক্তি দেখে মুগ্ধ হয়ে বলল, অবিশ্বাস্য, যেমনটা আশা করেছিলাম। একজন গড টিয়ার জাদুকরী, সত্যিই ভয়ানক। তাও আপু 2 হাত সামনে তুলে চিৎকার করল, রেচেড ব্লাস্ট! মুহূর্তের মধ্যে বিশাল ম্যাজিক সার্কেল তৈরি হল। চারপাশের বাতাস জমে বরফ হয়ে গেল। তাও আপু আত্মবিশ্বাসী গলায় বলল, সাধারণ সময় আমি তোমাকে ভয় পেতাম, কিন্তু এই 3 মিনিটের জন্য এমনকি তুমিও আমার সামনে হার মানবে। অসংখ্য আইস অ্যারো বজ্রগতিতে ড্র্যাগনের দিকে ছুটে গেল। শুং শুং শুং! বরফের তীরগুলো একের পর এক ড্র্যাগনের শরীরে ঢুকে যেতে লাগল। পুরো শরীর বরফে জমে যেতে শুরু করল। ড্র্যাগন রাগে গর্জন করলেও কিছুটা দুর্বল হয়ে পড়ল।
ঠিক সেই সুযোগে শিয়াও নিঃশব্দে ড্র্যাগনের ডিমের কাছে চলে গেল। সে নিচু গলায় বলল, ও যেন আমাদের খেয়াল না করে, না হলে আমরা নিশ্চিত মরব। হঠাৎ ড্র্যাগন মুখ খুলে বিশাল আগুনের বিম ছুড়ে দিল। বুম! পুরো গুহা আগুনে ভরে গেল। তাও আপু অল্পের জন্য সেই হামলা এড়িয়ে গেল। ঘামতে ঘামতে সে বলল, আর মাত্র 1.5 মিনিট বাকি, আমার সব দম শেষ হয়ে আসছে। এদিকে শিয়াও ড্র্যাগনের ডিমটা তুলতেই মুখ বিকৃত করে বলল, এই ড্র্যাগনের ডিমটা আমার ভাবনার চেয়েও বেশি ভারী। ব্যাং, একটু সাহায্য কর। ব্যাং কাঁপতে কাঁপতে বলল, আমি আগে কখনো চুরির মতো কাজ করিনি। কিন্তু সামনে এগোতেই সে হঠাৎ একটা লোহার আর্মারের সাথে ধাক্কা খেল। ঠুং! শব্দটা পুরো গুহায় প্রতিধ্বনিত হল। কয়েক সেকেন্ড নীরবতার পর ড্র্যাগনের চোখ ধীরে ধীরে সেই দিকে ঘুরল। তারপর সে দেখতে পেল তার ডিম চুরি হচ্ছে। ড্র্যাগনের চোখ রক্ত লাল হয়ে উঠল। গ্ররর! শিয়াওয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সেবার সত্যিই শেষ। তারপর সে ব্যাংকে ধরে দৌড়াতে দৌড়াতে চিৎকার করল, তুই একটা অপদার্থ ব্যাং! ব্যাংও রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, তোর সাহস কত আমাকে অপমান করিস, পিচ্চি কোথাকার! শিয়াও চিৎকার করে বলল, কথা বন্ধ করার দৌড়া। তারপর সে মরিয়া গলায় চেঁচিয়ে উঠল, তাও আপু, আমাদের বাঁচান! তাও আপু দ্রুত তাদের পিছনে এসে বিশাল এক আইস ওয়াল তৈরি করল। ধড়াম! বরফের দেয়াল পুরো পথ আটকে দিল। ড্রাগন ক্ষেপে গিয়ে সেই দেয়াল ভাঙতে শুরু করল। ক্র্যাক ক্র্যাক! পুরো বরফ কাঁপতে লাগল। তাও আপু ভয় পেয়ে বলল, এটা বেশিক্ষণ টিকবে না। ঠিক তখনই সিস্টেম ভয়ানক সতর্কবার্তা দেখাল। স্কিল, ড্র্যাগন কিংস ব্রেথ, ড্র্যাগন রাজার নিঃশ্বাস। তাও আপুর মুখের রং মুহূর্তেই উধাও হয়ে গেল। ড্র্যাগন কিংস ব্রেথ? তারপর সে জীবনের সবচেয়ে জোরে চিৎকার করল, পালাও! এই বলে সে নিজেও দৌড় শুরু করল। শিয়াও হতবাক হয়ে বলল, আপু, আপনিও কেন পালাচ্ছেন? তাও আপু রাগে চেঁচিয়ে উঠল, অবশ্যই পালাবো। তুই আমাকে কি ভাবিস? আমি কি অমর নাকি? আমি 3 মিনিট বলেছিলাম, মনে নেই? তিনজন প্রাণপণে দৌড়ে গুহার গেটের দিকে ছুটতে লাগল। ঠিক বের হওয়ার মুহূর্তে শিয়াওয়ের হাত ফসকে ড্র্যাগনের ডিম নিচে পড়ে গেল। ধপ! শিয়াও দ্রুত সেটা তুলে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, অল্পের জন্য বেঁচে গেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা ওটা পেয়েছি। তাও আপু হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। পিচ্ছি, যদি এই ড্র্যাগনের ডিম থেকে সত্যিই একটা টিয়ার 5 ড্র্যাগন জন্মায়, তাহলে আমাদের সব পরিশ্রম সার্থক হবে। তারপর সঙ্গে সঙ্গে আঙুল তুলে বলল, আর আমার কমিশনের কথা ভুলে যেও না কিন্তু। সিস্টেম সঙ্গে সঙ্গে নোটিফিকেশন দিল, টিং! আপনার প্রতি তাও লিসির ফেভারিবিলিটি বেড়েছে। বর্তমান ফেভারিবিলিটি 60। শিয়াও আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, চিন্তা করবেন না, আপনি আপনার টাকা পেয়ে যাবেন। তারপর সে ড্র্যাগনের ডিমের উপর হাত রাখল। এখন সময় হয়েছে এই পশুটার সাথে চুক্তি করার। ব্যাং ডিমটার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এটার রং এমন অদ্ভুত কেন লাগছে? তারপর ফিস করে বলল, আশা করি এটা থেকে অদ্ভুত কিছু জন্মাবে না, না হলে ওই 300 কোটি টাকাই জলে যাবে। শিয়াও সঙ্গে সঙ্গে ধমক দিল, মুখ বন্ধ কর, অলক্ষণে কোথাকার। সে ডিমের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সাফল্য না ব্যর্থতা, সব এখন এটার উপর নির্ভর করছে। আমাকে হতাশ করো না। ধীরে ধীরে ড্র্যাগনের ডিম আলো ছড়াতে শুরু করল। ক্র্যাক ক্র্যাক! ডিমে ফাটল ধরল। তারপর হঠাৎ করেই ডিম ফেটে গেল। ভিতর থেকে একটা ছোট্ট ড্র্যাগন বের হলো। কিন্তু সেটা দেখে তিনজনই জমে গেল, কারণ ড্র্যাগনটার রং ছিল সবুজ। শিয়াও হতভম্ব হয়ে বলল, কি? এর রং চেঞ্জ হলো কেন? তাও আপু চোখ ছোট করে তাকালো। এটা তো দেখতে মোটেও রেডিয়েন্ট ড্র্যাগনের বাচ্চার মতো না। তারপর সে সন্দেহ ভরা গলায় বলল, এমনও কি হতে পারে যে রেডিয়েন্ট ড্র্যাগনকে কেউ প্রতারিত করেছিল? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই গল্প চালিয়ে যাব কিনা তাও জানাবেন।